আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের সাধারণ বিজ্ঞান যেটা আছে, মানবিক এবং ব্যবসায় শাখার যারা আছো তারা যেটা পড়ো, এই বিজ্ঞান বইয়ের খুব সম্ভবত একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ আমরা আজকে এই অধ্যায়টা কভার করার চেষ্টা করব। যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং সামনে দিবা, প্রত্যেকের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়টা একটা শিওর শর্ট টাইপের অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটা করে সৃজনশীল থাকে। তো আমরা মূলত খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে এই অধ্যায়টা আজকে শেষ করার জন্য। আর আমরা 27 ব্যাচের জন্য এই ভিডিওটা আমাদের মেধাবীর তকমা মানবিকও লাগুক এই সিরিজের প্রথম ভিডিও। তা আমরা 27-এর যারা আছে তাদের টুকটাক গাইডলাইনের জন্য এবং প্রবলেম সলভের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি। তোমরা যারা অ্যাড হইতে চাও একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করো। তো আমরা এই অধ্যায়টা শুরু করি এখন। তো প্রথমে এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস সম্পর্কে আমার জানতে হবে। এই অধ্যায়ের নামটা প্রাত্যহিক জীবনে তড়িৎ। তড়িৎ মানে কারেন্ট। তো এখন দেখো যে প্রথমে যখন তুমি এই অধ্যায়টা খুলবা, দেখবা তড়িতের কয়েকটা প্রতীক আছে এবং এইগুলোর মানে তুমি জানো না, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো মূলত একটু অল্প সময়ের মধ্যে বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে, কোষ। আমরা যখন তোমরা তো খুব সম্ভবত ক্লাস 8-এ নতুন কারিকুলাম পড়ছিলাম, পুরাতন কারিকুলাম হয়তো পড়োনি। যাই হোক, তো এই যে এই কোষের অনেকগুলো মিনিং আছে, এক এক জায়গায় এক এক রকম। আমি যদি সায়েন্সের কথা বলি, জীববিজ্ঞানে একরকম আর পদার্থবিজ্ঞানে একরকম, কিন্তু এক্স্যাক্ট যে মিনিংটা সেইটা তোমার একদম প্রাথমিক পর্যায়ে মৌলিক। তো এই কোষটা তড়িৎ রাসায়নিক ইউনিট বা একক, যা রাসায়নিক শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। এই যে কয়েকটা কোষের সমন্বয়ই মূলত ব্যাটারি। তো ব্যাটারি কি করে? ব্যাটারির মধ্যে তো রাসায়নিক কোনো কিছু দেওয়া থাকে, একটা যৌগ দেওয়া থাকে। ওইখান থেকে ব্যাটারিটা কি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে, এই যে যার মাধ্যমে করলো সেটাই কোষ। ব্যাটারি একাধিক কোষের সমন্বয়ে গঠিত। তারপরে দেখো কি বলছে, পরিবাহী তার। তামা বা অ্যালুমিনিয়ামের মতো ধাতু দিয়ে তৈরি, যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলতে পারে। তার পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ চলাচল করে। তারপরের যে বিষয়টা সেটা মূলত যে রোধ সম্পর্কে, যে ধর্মের কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে মূলত বলা হয় রোধ। আর রোধের একক ওহম। এই যে ওমেগা আছে না, ওমেগাটাকে মূলত বলা হয় ওহম। এখন দেখো এই বর্তনীটা আসলে কি? বর্তনীটা তড়িৎ প্রবাহ, তড়িৎ চলার রাস্তাকে বা পথকেই মূলত বলা হয় বর্তনী। ধরো এখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম, এই ব্যাটারি থেকে আমি কয়েকটা লাইট জ্বালাবো, ঠিক আছে? তো লাইট জ্বালালাম, ভালো কথা। এই যে বিদ্যুৎটা এখান থেকে উৎপন্ন হয়ে ব্যাটারিগুলো ঘুরে আবার এখানে ফেরত আসলো, এটা কি মূলত বলা হয় বর্তনী। এখন রোধ জিনিসটা যে এখানে এসে সে একটু বাধার সম্মুখীন হইল, এখানে একটু বাধার সম্মুখীন হইল, এই জিনিসটা। তো তারপরে দেখো যে স্থির রোধ মানে কি? স্থির রোধ মানে যেখানে বাধার পরিমাণটা নির্দিষ্ট। এই যে বর্তনীতে এই এতটুক জায়গায় আমি এই নির্দিষ্ট পরিমাণ, ধরো 5 ওহম, এতটুক বাধার সম্মুখীন হব, এটা মূলত স্থির রোধ। আর পরিবর্তনশীল রোধটা কি? যেটা সীমার মধ্যে মান বাড়ানো কমানো যায়। তোমরা খেয়াল করে দেখবা এই যে ফ্যানের যে রেগুলেটর আছে, এটা যদি আমি ঘুরাই, কখনো ফ্যানের স্পিড বাড়ে আবার কখনো কমে। এটাই মূলত পরিবর্তনশীল রোধের উদাহরণ। তো আমি যদি আরও সামনে চাই, সামনে দেখো এখানে কি বলছে যে অ্যামিটার একটা যন্ত্র, গ্যালভানোমিটার একটা যন্ত্র, ভোল্টমিটার একটা যন্ত্র, দুইটাই একটা যন্ত্র। তো অ্যামিটার কি? সার্কিটে প্রবাহিত তড়িতের পরিমাণ সরাসরি অ্যাম্পিয়ার এককে দেখানোর যন্ত্র। অ্যামিটার দিয়ে যে তড়িৎ প্রবাহটা ওইটা অ্যাম্পিয়ার এককে দেখানো হবে। তারপরে গ্যালভানোমিটার কি? বর্তনীতে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহের উপস্থিতি এবং দিক নির্ণয়ের যন্ত্র।
এখন আমি যদি একটা কারেন্টের দেখি, আমি তো জানি না কোন দিক থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আর এইটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ আছে কিনা। অনেকটা হচ্ছে টেস্টারের মতো, আমরা ওই যে দুইটা যে ফুটা থাকে ওইখানে দিয়ে দেখি না যে লাইট জ্বলে কিনা। তো এইরকম গ্যালভানোমিটার হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহ চলতেছে কিনা এটার উপস্থিতি আর দিক নির্ণয়ের যন্ত্র। তারপরে ভোল্ট মিটার হচ্ছে বিভব পার্থক্য মাপার যন্ত্র। এখন বুঝতে হবে যে আমাদের বিভব পার্থক্য আসলে কি। দেখো যে একক ধনাত্মক আধান, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ। ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র এর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে কাজ সম্পন্ন করতে হয় তাই দুই বিন্দুর বিভব পার্থক্য। এখন এটা তোমাদের একটু ঝামেলা লাগবে, আমি সামনে যখন ব্যাটারির কার্যক্রম বুঝাবো তখন ভালোভাবে বুঝবে। এইটা এখন যেমন আছে তেমনই মাথায় নাও। তো তারপরে এখন দেখো যে ব্যাটারির কার্যক্রমটা আমরা দেখি। এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা একটু ভালোভাবে খেয়াল করবা। দেখো তুমি মাথায় রাখবা যে অ্যানোড মানে হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, ক্যাথোড মানে হচ্ছে ধনাত্মক, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। আর ইলেকট্রোলাইটের সহজ বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখন দেখো এই যে অ্যানোড আর ক্যাথোড এইটা হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার জিনিসটা কি? তড়িৎদ্বার জিনিস মানে হচ্ছে যেখানে যদি আমি তার সংযোগ করি তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে। এখন দেখো একটা ব্যাটারির মধ্যে মূলত তিনটা অংশ থাকে, এই যে অ্যানোড, ক্যাথোড আর হচ্ছে ইলেকট্রোলাইট। যে কোনো ব্যাটারি আমরা যে রিমোটের জন্য ইউজ করি পেন্সিল ব্যাটারি বা বড় ব্যাটারি, আবার হচ্ছে ক্যালকুলেটরের পিছনে যে গোল ব্যাটারিগুলো থাকে ওই প্রত্যেকটার গঠনই হচ্ছে সেই অ্যানোড, ক্যাথোড আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট। এখন দেখো এই যে এইখানে একটা ব্যাটারি দেখাইছে, ঠিক আছে? এই ব্যাটারির এই যে কালো যে অংশটা এটা হচ্ছে ক্যাথোড মানে পজিটিভ প্রান্ত, আর এই নিচের যে অংশটা এটা হচ্ছে অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর এই দুইটার মাঝখানে যে রাসায়নিক পদার্থ দেওয়া হয় সেটা মূলত হচ্ছে ইলেকট্রোলাইট। এখন দেখো এইটা কি? এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন এই যে প্রথমে যে কাজটা হয় যে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন জমা হয়, এই অ্যানোড কোনটা? এই নেগেটিভ প্রান্ত। তো এইখান থেকে আস্তে আস্তে ইলেকট্রন যায় হচ্ছে এই পজিটিভ প্রান্তে জমা হয়। তাহলে এখানে পজিটিভের পরিমাণ বেশি, তো বেশি হওয়ার ফলে এখানে হচ্ছে বিভব পার্থক্য তৈরি হয়। যে এখান থেকে একটা জিনিস চলে গেল, ধনাত্মক আধান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে চলে আসলো, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য তৈরি হয়। এখন যদি আমি এখানে একটা তার কানেক্ট করি, যে পরিবাহী তার, এই পরিবাহী তার কানেক্ট করলে কি হবে? এই যে এইটা তো পজিটিভ প্রান্ত মানে ক্যাথোড, আর এটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে অ্যানোড। তো এই ক্যাথোড থেকে আবার অ্যানোডে হচ্ছে ইলেকট্রন আসা চলাচল শুরু করে, প্রবাহ শুরু হবে। এই যে ইলেকট্রন প্রবাহ শুরু হলো, এর এই যে বিপরীত দিকের যে কার্যক্রম এইটারে বলি হচ্ছে আমরা যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আশা করি বুঝতে পারছো। বইয়ে অনেক বড় করে লেখা, তুমি এতটুকু জাস্ট মনে রাখবা। এখন দেখো এই যে এখানে আমি শর্টকাটে লিখে দিছি যে ইলেকট্রনের বেলায় পজিটিভ থেকে নেগেটিভে যায়, আর বিদ্যুতের বেলায় মানে ইলেকট্রন প্রবাহ পজিটিভ থেকে নেগেটিভে যায়। পজিটিভ হচ্ছে ক্যাথোড, নেগেটিভ হচ্ছে অ্যানোড। তার মানে ইলেকট্রন প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, কিন্তু বিদ্যুৎ প্রবাহ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনগুলো চলে যায়। ওই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেল সেটারই আমরা মূলত বলি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত ঘটনা। বুঝে গেছে? আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। তো তারপরে যদি যাই, এখন দেখো এই যে তড়িৎ বর্তনী বা হচ্ছে সার্কিট, আগেই বলছি বর্তনী মানে হচ্ছে যে তড়িৎ বা কারেন্ট, বিদ্যুৎ চলার পথে হচ্ছে মূলত বর্তনী। এখন দেখো এই যে এই তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। এখন দেখো শ্রেণীর আরেকটা নাম হচ্ছে সিরিজ বর্তনী, সমান্তরালের আরেকটা নাম হচ্ছে প্যারালাল বর্তনী। দেখো প্রথমে কি বলছে, যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং রোধগুলো একটির পর একটি পর্যায়ক্রমে সংযুক্ত থাকে তাকে সিরিজ বর্তনী বলে।
এখানে বিদ্যুৎ প্রবাহের পথ মাত্র একটি। আচ্ছা, বেশ ভালো কথা। পরেরটা দেখি যে বর্তনীতে সবগুলো রোধ বা যন্ত্রের প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে তাকে সমান্তরাল বর্তনী বলে। এখানে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ থাকে। এখানে এটা তোমাদের কাছে কঠিন লাগতেছে, আমি রাফ করে বুঝাই। প্রথমে শ্রেণী বুঝাই, তারপরে সমান্তরাল বুঝাই। ধরো এই যে এটা একটা ব্যাটারি, এখানে প্লাস এখানে মাইনাস, আবার এইখানে প্লাস এখানে মাইনাস। তো এই যে মাইনাসের সাথে প্লাস কানেক্টেড হইল না, তো এইখান থেকে ধরো আমি একটা লাইট জ্বালালাম, ঠিক আছে, একটা না দুইটা লাইট জ্বালালাম। এই যে একটার পরে আরেকটা সংযুক্ত আছে এই লাইটগুলো, ব্যাটারিগুলো। এখন দেখো এইখানে ঘটনাটা কি ঘটবে। এই যে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হইলো যাইতেছে, এইখানে যাবে, আবার এইখানে যাবে, আবার ঘুরে আসবে। সরি, আমি আরেকবার করতেছি, এটা মুছে গেছে আঙুলের চাপ থেকে। ধরো এখানে এইভাবেই বুঝাই, এটা ব্যাটারি, ঠিক আছে। ধরো এই যে আমি দুইটা লাইট দিব, ভালো কথা। এখন এইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, হওয়ার পরে এইখানে চলে গেছে, এইখানে চলে গেছে, এইখানে চলে আবার ফেরত আসছে, বাতি জ্বলতেছে ব্যাটারির কারণে। এখন এই যে প্রত্যেকটারই একটা কিছু রেঞ্জ থাকে, এত ক্ষমতার, এত ভোল্টের। ধরো এটা 1.5 ভোল্ট, দুইটাই 1.5 ভোল্ট, মানে টোটাল 3 ভোল্ট। এখন যদি কোনো একটা কারণে এইখানে বিদ্যুৎ নষ্ট হয়ে যায়, তাহলে পুরো বর্তনীটাই নষ্ট হয়ে যাবে। তোমরা ক্লাস 8-এ যদি টপোলজি পড়ে থাকো তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝবা, যে এইটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরো বর্তনীটি নষ্ট হয়ে যাবে। এইটা তোমার শ্রেণী সমবায় বা সিরিজ বর্তনী। তারপরে দেখো যে এই সেম জিনিসটাই, এই যে এইটা ধরো ব্যাটারি, এই ব্যাটারি এরা একটা সাধারণ বিন্দু। এখানে ধরো একটা লাইট, এখানে আরেকটা লাইট, এখানে আরেকটা লাইট, ঠিক আছে, 3টা লাইট। এখন এই যে লাইটের এক প্রান্ত, এই 3টা লাইটের এক প্রান্ত এই সাধারণ একটা বিন্দুতে যুক্ত, আবার এই পাশের 3টা লাইটেরই আরেক প্রান্ত এই সাধারণ বিন্দু দিয়ে যুক্ত। এখন কারেন্ট যখন এখানে আসবে 3 ভাগ হয়ে যাবে, সমান 3 ভাগ হবে, এখানে যাবে, 3টাতেই সমান আলো হবে, ঠিক আছে, কোনোটাই কম বেশি হবে না। যদি উজ্জ্বল হয় 3টাতেই উজ্জ্বল, অনুজ্জ্বল হলে 3টাতেই অনুজ্জ্বল। তাহলে ধরো এইখানে ঝামেলা হয়েছে, তাহলে পুরো বর্তনী তো আর বন্ধ হবে না, তাই না? তো এইখানে ঝামেলা হয়েছে, তাও তো পুরো বর্তনী বন্ধ হবে না, একটা তো চলবে। তার মানে এইখানে একাধিক পথ থাকে বিদ্যুৎ যাওয়ার জন্য। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো বর্তনী সমস্যা হয়ে যাবে, একটা পথ থাকে। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের বাসাবাড়িতে আসলে কোনটা দেওয়া হয়? আমাদের বাসাবাড়িতে মূলত দেওয়া হয় সমান্তরাল বর্তনীর। কারণ এই যে এইখানে এক সুইচেই সব দেওয়া আছে, মানে সব দিতে হয়। যে ধরো এইটা একটা ফ্যান আর এটা একটা লাইট, সুইচ আমি অন করলাম, অন করলে দুইটাই চালু হলো, অফ করলে দুইটাই অফ হলো। কিন্তু সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ কানেক্ট করা যায়। আমাদের বাসাবাড়িতে সমান্তরাল বর্তনীর ব্যবহার হয়ে থাকে। তো এরপরে দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, হাউস ওয়্যারিং। এই যে বললাম আমাদের বাসায় সমান্তরাল বর্তনীতে সব কিছু কানেক্ট করা হয়, এই জিনিসটাই এখন একটু ব্যাখ্যা করব। তো দেখো এখানে কি বলছে, যে বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়্যারিং হলো মূলত মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ঘরের লাইট, ফ্যান, সকেট, অন্যান্য সরঞ্জাম নিরাপদভাবে বন্টন করার পদ্ধতি। মানে এই যে বিদ্যুতের যে মেইন লাইনটা আছে, মানে মিটার থেকে যে মেইন লাইনটা আসবে, ওই লাইন থেকে ঘরের লাইট, ফ্যান, সকেট যা কিছু আছে সব কিছু নিরাপদভাবে কীভাবে ওইগুলোর মধ্যে আমি বিদ্যুৎ দিব, সেই পদ্ধতিটাই হাউস ওয়্যারিং। তারপরে দেখো এটি সাধারণত প্যারালাল বা সমান্তরাল সার্কিট পদ্ধতিতে কাজ করে, যাতে একটি লাইট নষ্ট হলেও বাকিগুলো জ্বলে। একটু আগেই বুঝেছি। এখন দেখো এই ওয়েগুলা দেখি, যে এই যে হাউস ওয়্যারিং এর মূল উপাদানগুলো কি? মেন সুইচ, মিটার, ডিস্ট্রিবিউশন বোর্ড,
সার্কিট ব্রেকার, তার, সুইচ আর হচ্ছে সকেট। এখন এই মেইন সুইচ আর মিটারে কি হয় যে বিদ্যুৎ সরবরাহকারী খুঁটি থেকে বিদ্যুৎ প্রথমে মিটারে যায় এবং পরে হচ্ছে মেইন সুইচে আসে। তার মানে প্রথমে এই যে বিদ্যুৎ গ্রিডে যখন সরকার বিদ্যুৎ উৎপাদন করে, ভালো কথা পড়লো, তারা হচ্ছে এগুলা স্টেশনে পাঠায়, স্টেশন থেকে সাব স্টেশনে, তারপরে হচ্ছে আস্তে আস্তে গ্রাহক পর্যায়ে আসে। এখন দেখবা প্রত্যেকের বাসার সামনে হচ্ছে, বাসার সামনে কি ধরো কোনো না কোনো তোমার এলাকায় তুমি একটা বিদ্যুতের খাম্বা দেখছো, যারা আমাদের বাসার যে গলির সামনেই হচ্ছে একটা খাম্বা। তো এই যে খাম্বা থেকে কারেন্টগুলো প্রত্যেকটা বাসায় গেছে, তো ওই যে সরবরাহকারী খুঁটি থেকে বিদ্যুৎ প্রথমে হচ্ছে তোমার বাসার মিটারে যাবে, মিটারে যাওয়ার পরে মেইন সুইচে আসবে, বুঝে গেছে? তারপরে দেখো ডিস্ট্রিবিউশন বোর্ডে কি হয় যে মেইন সুইচ থেকে বিদ্যুৎ এই বোর্ডের মাধ্যমে বিভিন্ন ঘরে ভাগ হয়ে যায়। তার মানে প্রথমে খুঁটিতে আসবে, খুঁটির পরে মিটারে আসবে, মিটারের পরে মেইন সুইচের পরে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসবে। তারপরে কি প্রতিটি সার্কিটের নিরাপত্তা নিশ্চিত করে হচ্ছে সার্কিট ব্রেকার। অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে এটি অটোমেটিক লাইন বন্ধ করে দেয়। তোমরা দেখবা যে বাসায় হচ্ছে তোমাদের একটা সুইচ থাকবে, কোনো বিপদ আপদ হইলে ওই সুইচটা যদি নামাই দিই পুরো বাসার কারেন্ট অফ হয়ে যাবে, এই জিনিসটা। তারপরে বলছে যে তার বা ওয়্যার, ফেজ, লাইফ তার, নিউট্রাল আর হচ্ছে আর্থ তার ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে একটা হচ্ছে জীবন্ত তার, একটা হচ্ছে নিরপেক্ষ তার, আর একটা দিয়ে হচ্ছে আর্থিং হয়, মানে শক লাগে, বিদ্যুতিক শক। এখন দেখো এই যে জীবন্ত যেটা সেটাও সবসময় হচ্ছে লাল কালারের হয়, লাল কালারের হয়। নিউট্রালটা কখনো কালো হয়, কখনো হচ্ছে নীল হয়। একটু পরে আর একটু ভালোভাবে বুঝাই দাও। তারপরে দেখো সুইচের সকেট কি আলো বা ফ্যান চালু বন্ধ করার জন্য যেই সুইচ ব্যবহার করা হয়। তারপরে দেখো যে পরিকল্পনা, এই যে আমি কিভাবে হচ্ছে মানে এইটার ব্যবহার করব, ব্যবহার প্রণালী। তো এখানে কি বলছে পরিকল্পনার লোড গণনা, মানে আমার বাসায় কত কি আছে এই অনুযায়ী হচ্ছে আমার বিদ্যুৎটা বন্টন করতে হবে। যে প্রথমে ঠিক করতে হবে কোন রুমে কয়টি লাইট, ফ্যান, ভারী যন্ত্র, এসি, গিজার চলবে, ভারী যন্ত্রের জন্য আলাদা সার্কিট থাকে। তারপরে বলছে কন্ডুইট স্থাপন করব, যে আধুনিক বাড়িতে দেয়াল কাটার মাধ্যমে পাইপ বা কন্ডুইট বসানো হয়, যাকে কনসিলড ওয়্যারিং বলে। এর ভেতর দিয়ে তার টানা হয়, মানে ওই যে হচ্ছে অনেক সময় দেখো না যে তার কোথাও ভাসে না, দেয়ালের ভিতরেই থাকে ওই জিনিসটা। তারপরে বলছে যে তার টানা, পাইপের ভেতর দিয়ে ফেজ মানে জীবন্ত লাল কালারের, নিউট্রাল নীল বা কালো ও আর্থ তার সুইচ বোর্ড ও পয়েন্ট পর্যন্ত নেওয়া হয়। তারপরে বলছে সুইচ বোর্ড ও পয়েন্ট কানেকশন, সুইচগুলো ফেজ তারের সাথে মানে জীবন্ত তারের সাথে এবং লাইট, ফ্যান, নিউট্রালের সাথে যুক্ত করা হয়। তারপরে এইটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে আর্থিং, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তার ধাপ। একটি সবুজ তারের মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রের ধাতব বডিকে সরাসরি মাটির সাথে যুক্ত করা হয়। এই যে মাটির সাথে যুক্ত করাকে বলা হয় হচ্ছে ভূসংস্থান, ঠিক আছে, বা ভূসংযোগ। তাইলে এই আর্থিংয়ের তারটা মূলত দেওয়া হয় হচ্ছে সবুজ কালারের তারের মাধ্যমে মাটির সাথে, যাতে হচ্ছে সব নিউট্রাল হয়ে যায়। তারপরে দেখো পরীক্ষা বা টেস্টিং, মানে এই যে আমি এগুলো যে করলাম ঠিক আছে কিনা, যে সম্পূর্ণ কাজ শেষে টেস্টার বা মাল্টিমিটার দিয়ে সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। মানে এই যে আমরা এখানে বললাম হচ্ছে টেস্টার, আর হচ্ছে ওইখানে আমরা দেখছি যে বর্তনীতে হইলে আমরা কি করব, বর্তনীতে হলে হচ্ছে আমরা গ্যালভানোমিটার ইউজ করব। তো এতটুকু আশা করি ক্লিয়ার। তো আমরা সামনে যাই। এই যে দেখো এখানে সুন্দরভাবে দিয়ে দিছি যে ফেজ বা লাইফ তার হচ্ছে লাল বা বাদামি রঙের হয়, রেড ব্রাউন, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, কালো বা নীল হয়, আর সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে। আশা করি বোঝা গেছে। তারপরে দেখো যে এই যে এইখানের যে সতর্কতাগুলো আসলে কি, এখানে সতর্কতা হচ্ছে সবসময় মানসম্মত তার আর সুইচ ব্যবহার করব, মানে ভালো ব্যবহার করব। ভারী লোডের জন্য মোটা তার ব্যবহার করব, মানে এসি, গিজার বা এরকম যেগুলো কারেন্ট বেশি টানে এইগুলোর জন্য হচ্ছে আমি মোটা তার ব্যবহার করব। আর অবশ্যই আর্থিং বা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহার করব, মানে এই যে আর্থ লিকেজ হয়েছে কিনা এটার জন্য এই যন্ত্র ব্যবহার করব।
ভালো কথা। এখন দেখো এই অধ্যায়ের সবচেয়ে 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 ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথগুলো। এই ম্যাথটা দেখলে 3 মার্ক অবশ্যই পাবা, এটা হচ্ছে আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই যে তড়িৎ ক্ষমতা, এই জিনিসটার জন্য আগে আমাদের হচ্ছে কিছু বেসিক জানা লাগবে। এখন দেখো এই যে কাজ আর হচ্ছে শক্তির একক হচ্ছে জুল। এখন তোমরা যেহেতু মানবিকের, তোমাদের জন্য এই জিনিসগুলো হচ্ছে একটু কঠিন হবে, কিন্তু এই কাজ বলতে মূলত আমরা যে কাজ বুঝি সে কাজ না। কাজ বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি এবং তার যদি সরণ হয় তাহলেই হচ্ছে সেটা কাজ। ঠিক আছে, যদি সরণ সামনের দিকে হয় তাহলে ধনাত্মক কাজ, পিছনের দিকে হলে ঋণাত্মক কাজ। সরণ মানে হচ্ছে সামনে যাবে। এখন এই যে পদার্থবিজ্ঞানের ভাষায় এই কাজটা হচ্ছে এইরকম। এই কাজ আর শক্তির একক মানে হচ্ছে জুল। একক মানে হচ্ছে কি নামে ডাকবো, যেমন সময়, ঘন্টা, সেকেন্ড, এইরকম নামে ডাকি না, এরকম। তারপরে বলছে যে একক সময়ে সম্পূর্ণকৃত কাজকে ক্ষমতা বলে, মানে কাজ করার হারকে হচ্ছে ক্ষমতা বলে। এখন দেখো এগুলো হচ্ছে সংজ্ঞা টাইপের। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে রূপান্তর করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। এইটা আসবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট। তার মানে 1 ওয়াট মানে হচ্ছে 1 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ারের গুণফল। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই অধ্যায়ের এই একটাই সূত্র, একটা সূত্র দিয়ে সব একবারে খতম। এখন দেখো কিলোওয়াট, 1 ওয়াট মানে কি দেখলাম যে 1 ভোল্ট আর হচ্ছে 1 অ্যাম্পিয়ারের গুণফল। তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, বা এটারে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 3। আমরা জানি কোনো কিছুর উপর যদি 3 থাকে তার মানে এই সংখ্যাটা 3 বার গুণ। আর এই মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। এই যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিল যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করবে, তো এই জিনিসটা। এখন দেখো 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 লক্ষ ওয়াট, 1 কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট। এখন এই অধ্যায়ের সূত্র হচ্ছে একটাই, ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে ই, যে কার্যক্ষমতা, যে ভালভের ক্ষমতার সাথে গুণ করব সংখ্যা, তার সাথে গুণ করব ঘন্টা, তার সাথে গুণ করব হচ্ছে দিন, তাকে ভাগ করব হচ্ছে 1000 দিয়ে। যেই জিনিসটা আসবে সেইটা আসবে মূলত হচ্ছে কিলোওয়াট ঘন্টা এককে, বা এটাকে আমরা বলতে পারি যে ইউনিট। এখন কিছুই তো বুঝলে না, এখন আমি একটা প্রশ্নের মাধ্যমে করাই, ঠিক আছে? তো এখন দেখো কি বলছে, আমি আগে সূত্রটা লিখে ফেলি। সূত্র লেখার দরকার নেই, তোমরা লিখে নিও, আমি শুধু ক্যালকুলেশনটা করাই দিই। তো গ নাম্বারে দেখো কি বলছে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা হলে পূর্বে মানসুরা খানমের কত বিল আসতো? তো কি বলছে, মিসেস মানসুরা খানম একটি সচেতন গৃহিণী। বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন। প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব জ্বালান। ইদানিং তিনি লক্ষ্য করেছেন বিদ্যুৎ বিল বেশি আসছে, এই জন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে 5টি 20 ওয়াটের এনার্জি সেভিং বাল্ব লাগান। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছে প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে, তো আমার সূত্রে কি ছিল, বাল্বের ক্ষমতা গুণ সংখ্যা। এই যে দেখো 100 ওয়াট, এই ওয়াটের জায়গায় ডাব্লিউ থাকতে পারে, যে 100 ডাব্লিউ, তো এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়াট। তো 100 ওয়াটের কয়টা বাল্ব আছে, আমার 5টা বাল্ব আছে, তাহলে আমি গুণ করব হচ্ছে 100-র সাথে 5, তারপরে কত গুণ করব, কত ঘন্টা সময়, 6 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা, তাহলে 6। এখন এইখানে মাসের উল্লেখ নাই, তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে 30 মাসের। বুঝে গেছে? তাহলে এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাইলে 5 5 6 30, 3 30-এ হচ্ছে 90 ইউনিট, তার মানে 90 ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম 5 টাকা, 5 নং 45, তার মানে 450 টাকা তার হচ্ছে পূর্বে বিল আসতো। বুঝে গেছে? পারবা? ইনশাল্লাহ পারবা, না পারলে
আমার চ্যানেলের হচ্ছে শর্টসে যাবা, শর্টসে যায় দেখবা একটা এরকমই জিনিসগুলো আছে, চিত্র যেগুলো বা এরকম কথারই আরেকবার দেখে নিবা। ঠিক আছে, খুবই সহজ, এই সূত্রটা মাথায় রাখবা তাহলেই হয়ে যাবে। তো পরের প্রশ্ন দেখে কি বলছে, পরবর্তীকালে ভার্বগুলোর পরিবর্তনে মানসুরা খানমের কী লাভ হলো? এই যে যে লাইটগুলো আমাদের এখন সবার বাসায় দেখবা যে এনার্জি লাইট আছে, মানে যে কারেন্ট চলে গেলে যে লাইটগুলো আবার জ্বলে ওইগুলোর বলা হয় হচ্ছে এনার্জি লাইট। এইগুলো করে হচ্ছে কি বিদ্যুৎ সাশ্রয় করে, কম খরচ করে বিদ্যুৎ, এটাই মূলত লাভ। একটু পরে আমি বুঝাচ্ছি বাংলা লেখাটা। তো এটাগুলো এই যে দেখো এখানেই দেখাবো। তো প্রত্যেকটা লাইট যখন তুমি কিনবা তখন দেখবা যে লাইটের গায়ে লেখা আছে 220 ভোল্ট থেকে 60 ওয়াট। এর মানে কি, যে তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে ভাল্ব ব্যবহার করি তার গায়ে দুটি সংখ্যার পাশে ভি ও ডাব্লিউ লেখা থাকে। ভি মানে হচ্ছে ভোল্ট, বিভব পার্থক্য, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াট। কোনো ভাল্বের গায়ে 220 এবং 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 বিভব পার্থক্যে, তার মানে 220 বিভব পার্থক্যে এই বাল্বটা সংযুক্ত করলে সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, মানে এর থেকে উজ্জ্বল আর কখনো হবে না। এবং তখন প্রতি সেকেন্ডে সে 60 জুল কাজের একক আর শক্তির একক হচ্ছে জুল। 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো শক্তিতে রূপান্তরিত করবে। এটা হচ্ছে মুখস্থ, ঠাটা মুখস্থ। এখন দেখো এই যে ঘ নাম্বারে এনার্জি ভাল্বের সুবিধা এটা আসে, ঘ নাম্বারে হয় এটা আসবে, নয় বলবে যে সমান্তরাল বর্তনী কেন ভালো এটা বলো। এখন দেখো এখানে কি বলছে, একসময় আমরা সাধারণ ভাল্ব ব্যবহার করতাম। এই ভাল্বে একটি ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি হতো বলে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হতো। তার মানে নর্মাল ভাল্বে ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি করা হয়, এর জন্য অনেক তাপ শক্তির প্রয়োজন হতো। প্রযুক্তির কারণে এখন গৃহস্থলী কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং ভাল্ব সহজলভ্য হয়ে গেছে। দুই ধরনের এনার্জি সেভিং ভাল্ব রয়েছে, একটা হচ্ছে সিএফএল, একটা হচ্ছে এলইডি। সিএফএল এর পুনরূপ হচ্ছে কমপ্ল্যান্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প আর এলইডি লাইট ইমিটিং ডায়োড। এই এনার্জি সেভিং ভাল্বে বিদ্যুৎ 20 থেকে 80% সাশ্রয় হতে পারে এবং সাধারণ ভাল্বের তুলনায় 3 থেকে 25 গুণ বেশি সময় টিকে থাকতে পারে। একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রতি পরিবার যদি একটি করে সাধারণ ভাল্বের পরিবর্তে এনার্জি সেভিং ভাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছর 30 লক্ষ পরিবারের তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব। তার মানে আমরা যদি এনার্জি সেভিং ভাল্ব ব্যবহার করি তাহলে শক্তির অপচয় কমাতে পারবো, জ্বালানির উপরও আমাদের চাপ কমবে, নির্ভরতা কমবে, আর হচ্ছে জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো, না বুঝলে ক্লাস রিওয়াইন্ড করে দেখে আসবা। তারপরে দেখো এই যে বড় বিশাল বড় একটা জিনিস, এটা তুমি 2 লাইনে মনে রাখবা, একটা হচ্ছে আইপিএস আর একটা হচ্ছে ইউপিএস। এখন এই যে কারেন্ট যখন চলে যায়, যারা হচ্ছে একটু বড় লোক আছো তাদের বাসায় হচ্ছে হয় জেনারেটর চলে নয় আইপিএস চলে। জেনারেটরটা কি, জেনারেটরটা হচ্ছে তোমার অটোমেটিকভাবে চালু হয় না, তোমার যে হচ্ছে চালু করতে হয়, তেল দিয়ে সুইচ দিয়ে চালু করতে হয়। কিন্তু আইপিএসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে 2 সেকেন্ডের, মানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে চালু হয়ে যাবে। আর ইউপিএসটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও তোমার 100 ভাগের 10 ভাগ মনে হয়, এটা আমি খুব সম্ভবত শিওর না, ভুলে গেছি। তো এই যে 10 মিলি সেকেন্ডের মধ্যে চালু হয়ে যায়, এর মানেটা আসলে কি? এখন এই যে ঘর বাড়িতে তোমরা যারা কম্পিউটার ইউজ করো, যে জানো যে কম্পিউটারে যদি আমি সেভ না করি তাহলে কারেন্ট চলে গেলে আমি যা কাজ করছি সব হচ্ছে তোমার চলে যাবে, আবার পরে কারেন্ট আসলে আমার আবার নতুন করে করতে হবে। তো এই জিনিসটার জন্যই মূলত ইউপিএসের মানে প্রয়োজন হয়েছে আবিষ্কারে। তো এই যে আইপিএসে 2 সেকেন্ড পর চালু হয়, এটা বাসা বাড়িতে দেওয়া হয় যে বাসা বাড়িতে 2 সেকেন্ড পরে লাইট ফ্যান জ্বললে কোনো সমস্যা নেই। কিন্তু অফিস আদালতে যখন মানুষ কম্পিউটারে কোনো কাজ করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস কাজ করতে করতে যদি কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জিনিসগুলো তার আবার রিপিট করা লাগবে। তো তখন হচ্ছে এই যে ইউপিএস, এই ইউপিএসটার মূলত দরকার হয়। এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেয় এবং এটা হচ্ছে কম সময় চলে। এটা মূলত ওই যে ব্যবহারকারী আছে তাকে সময় দেয়, যে আমি তোর সময় দিলাম, তুই হচ্ছে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে টুছিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। আর আইপিএসটা হচ্ছে লং টাইম চলে। একটু রিডিং করে নিবা, আশা করি বুঝতে পারবা, আর কোনো সমস্যা হবে না। তো এই অধ্যায়ের এই যে লাস্ট টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে,
এই তড়িৎ বিশ্লেষণটা মূলত আসলে কি? তড়িৎ বিশ্লেষণটা মানে হচ্ছে যে তোমার এই যে পদার্থগুলো আছে, তোমার বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যেগুলোকে বলা হয় হচ্ছে তোমার এই যে সালফিউরিক অ্যাসিড বলতে পারি, কপার সালফেট বলতে পারি, বিভিন্ন ধরনের জিনিস আছে। এইগুলোর মূলত আসলে কি হয় তোমরা এইটা পড়ে থাকবা যে ওই যে পেন্সিলের যে ইয়াটা আছে ওইটা দিয়ে হচ্ছে একটা বিক্রিয়া করতো না। আচ্ছা আমি তোমাকে সহজভাবে বোঝাই যে এই যে আমরা প্রত্যেকটা পৃথিবীতে 118টা হচ্ছে মৌল আছে, ঠিক আছে? এর মধ্যে কিছু মৌল আছে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? মানে হচ্ছে তার যা থাকার কথা তার তাই আছে। তো এখন আর বাকি যে মৌলগুলো আছে তারা হচ্ছে চায় যে ওই ধর্ম অর্জন করতে। এখন ধরো সোজা একটা উদাহরণ দিই, যে লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় হচ্ছে লবণ। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ক্লোরিনের হচ্ছে 17। এটা ভাগ করলে 281, এটা হচ্ছে 287। ওর এখানে একটা বেশি, ওর এখানে হচ্ছে একটা কম। এখন ও এটা ছেড়ে দেয়, ক্লোরিন হচ্ছে এটা নিয়ে নেয়। সে যে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে ধনাত্মক আধানে আহিত হলো, সে হচ্ছে নিয়ে ঋণাত্মক আধানে আহিত হলো। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে এই যে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস এই রকমে ভাগ করে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ভাগ করে দেখে, এটাই মূলত তড়িৎ বিশ্লেষণ। এখন একজন লোক ছিল বিজ্ঞানী, তার নাম খুব সম্ভবত হচ্ছে আরিনিয়াস। উনি 1881 সালে এটার হচ্ছে একটা পরীক্ষা করে, পরীক্ষার মাধ্যমে বলে যে এটার অস্তিত্ব আছে এমন তেমন কিছু। তা এখন দেখো তার পরীক্ষাটা হচ্ছে আমরা দেখি। সে হচ্ছে তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা করে। তো এখানে দেখো কি বলছে, ধরা যাক একটি কাঁচ পাত্রে কিছু তুত বা কপার সালফেট, এটাকে বলা হয় হচ্ছে কপার সালফেট। এই তুতের রাসায়নিক নামই হচ্ছে কপার সালফেট, মানে একটা পদার্থ, কোনো একটা জিনিস, জলীয় দ্রব্য। এই কপার সালফেট ও পানি নেওয়া হলো। এই কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার প্লাস প্লাস সোডিয়াম অক্সাইড মাইনাস মাইনাস আয়নে বিশ্লিষ্ট হয়। মানে ওই যে সোডিয়াম ক্লোরাইড যেমন ভাগ ভাগ হয়ে গেল, ওই রকম হচ্ছে এখন কপার সালফার আর অক্সিজেন হচ্ছে ভাগ হয়ে গেছে। এই যে এখানে প্লাস প্লাস মানে হচ্ছে কপার দুইটা ছেড়ে দিছে ইলেকট্রন, সালফার অক্সাইড হচ্ছে দুইটা নিচে, বুঝে গেছে? হইল। তারপরে কি বলছে, এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, মানে ব্যাটারি সংযুক্ত করা হয়, তাহলে আয়নের প্রবাহ শুরু হবে, মানে ইলেকট্রন প্রবাহ শুরু হবে। এখান থেকেই বিপরীত দিকে কারেন্ট প্রবাহ হবে। তো কপার প্লাস প্লাস আয়নগুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং আধানহীন তামায় পরিণত হয়ে ক্যাথোডে জমা হতে থাকে। অন্যদিকে সালফার আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে আধানহীন হয়। আধানহীন SO4 অ্যানোড থেকে কপার গ্রহণ করে কপার সালফেট উৎপন্ন করবে। এই কপার সালফেট আবার দ্রবণে দ্রবীভূত হবে বলে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। সুতরাং দেখা যায় দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হচ্ছে ঠিক সেই পরিমাণই কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। অর্থাৎ মোট ফল অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায় ক্যাথোডের ভর ততটুকু হচ্ছে বাড়ে। এখন এই জিনিসটা আসলে কি? সোজা বাংলায়, ও ছাড়বে ও নিবে, ঠিক আছে? নেওয়ার পরে বিদ্যুৎ প্রবাহ হবে, ইলেকট্রন প্রবাহ হবে। ও যতটুকু ছাড়বে ততটুকুই হ্রাস পাবে, ততটুকুই আবার দ্রবণে চলে আসবে। এই যে দেখো পরে কি বলছে, যে ক্যাথোডের ভর ঠিক ততটুকুই বৃদ্ধি পায়। আমাদের মনে হবে অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে জমা হচ্ছে, কিন্তু ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতুর তৈরি হলে ক্যাথোডে ঠিকই আগের মতো তামার অণু জমা হবে, কিন্তু কপার সালফেট অ্যানোড থেকে কপার সালফেট হতে পারবে না বলে শুধুমাত্র বাড়তি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করবে এবং O2 গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসতে থাকবে।
ফলে আমরা দেখব দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে আসবে। তোমরা হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ মুখস্থ করবা, এই জিনিসটাই হুবহুই আসে, ঠিক আছে? হুবহু আসে, বিশেষ করে কুমিল্লা বোর্ডের যারা আছো তোমাদের জন্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখার। এখন হচ্ছে আমার ফোনের স্টোরেজও খুব কম, আমি সব কিছু ফোনেই করি, এটা করলে হচ্ছে আমার ঝামেলা হয়ে যাবে। এটা আমি চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখানো, ঠিক আছে? এটা আপাতত মুখস্থ করো। তারপরে দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ প্রাত্যহিক জীবনে এটার গুরুত্ব কী। এর মাধ্যমে মূলত 3টা কাজ করা হয়, একটা হচ্ছে তড়িৎ প্রলেপন, একটা হচ্ছে মুদ্রণ, আর একটা হচ্ছে ধাতু নিষ্কাশন, আর হচ্ছে শোধন। এই প্রলেপন মানে হচ্ছে প্রলেপ। তোমরা অনেক সময় দেখো না যে অনেক ধরনের অর্নামেন্টস আছে যেগুলোর একদম স্বর্ণের মতো লাগে, তো ওইটাতে কি হয় যে একটার উপর আরেকটার মানে তোমার হচ্ছে দেয়, প্রলেপ দেয়। এটাই মূলত জিনিস। তো এখানে দেখো কি বলছে যে তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। সাধারণত কোনো কম দামি ধাতু যেমন তামা, লোহা, ব্রোঞ্জ দিয়ে তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করার জন্য, সুন্দর দেখানোর জন্য সোনা, রূপা, নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। যে ধাতব বস্তুটিতে প্রলেপ দিতে হবে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখতে হবে। এটি হবে ক্যাথোড ইলেকট্রোড। যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড করা হয়। তড়িৎ দ্রব্য হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার কোনো একটি লবণের দ্রবণ ব্যবহার করা হয়। এখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত করলে ধাতুর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে রাখা ধাতব বস্তুর উপর ধাতুর প্রলেপ পড়ে যাবে। মানে এই জিনিসটা আসলে মূলত কি, ওই যে আমরা প্রথমে ব্যাটারি দিয়ে যেই জিনিসটা দেখছি যে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহ হবে, আবার ক্যাথোড থেকে অ্যানোডে বিদ্যুৎ প্রবাহ হবে, এই জিনিসটাই। এগুলো হচ্ছে তোমাদের ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো যে তড়িৎ মুদ্রণ জিনিসটা কি, এটাই আমাদের লাস্ট টপিক। যে তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপের মোমের ওপর ছাপ নেওয়া হয়, এর উপর কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে একে তড়িৎ পরিবাহী করা হয়। তারপর কপার সালফেট দ্রবণে এটি ক্যাথোড পাত হিসেবে ডুবানো হয় এবং একটি তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এখন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের উপর তামার প্রলেপ পড়বে। প্রলেপ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে ছাপার কাজে ব্যবহার করা হয়। তার মানে ওই যে আমরা বিভিন্ন ছাপা দেখি না, যে তোমার কি বলে বিভিন্ন লেখা স্টাইল, ওই জিনিসগুলো হচ্ছে এভাবে করা হয়। তারপরে বলছে ধাতু নিষ্কাশন বা শোধন। খনি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ আকারে পাওয়া যায় না। ধরো এই যে সোনার খনি থেকে সোনা পাইল, এখানে কিন্তু 100% সোনা থাকে না, ধরো 90% স্বর্ণ থাকলো আর 10% হচ্ছে অন্য বিভিন্ন পদার্থ থাকলো, এগুলো হচ্ছে সোনার জন্য তখন হচ্ছে বর্জ্য পদার্থ। তো এইগুলোর হচ্ছে নিষ্কাশন কিভাবে করে, এই পদ্ধতিটাই এখানে বলা হয়েছে যে নিষ্কাশন মানে হচ্ছে বাদ দেওয়া, শোধন মানে হচ্ছে পরিষ্কার করা। এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে বলা হয় আকরিক। এই যে বর্জ্যটাকে বলা হয় হচ্ছে আকরিক। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন ও শোধন করা যায়। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে সেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তড়িৎ দ্রবণ এবং তার ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তার মানে আকরিককে অ্যানোড আর যেই পাতটাকে ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাথোড। এখন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশিত হয়ে ক্যাথোডে সঞ্চিত হতে থাকবে। এটা হচ্ছে পুরোটাই মুখস্থ। এইটা পড়ার মাধ্যমে আমাদের মূলত এই অধ্যায়টা শেষ হলো। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে অবশ্যই হচ্ছে আমাকে জানাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।